আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা আমিন। প্রথমে বিডিবিএল সংবাদ শিরোনাম। গুলশানে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা রিয়াজ রহমান গুরুতর আহত। প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে 24 ঘণ্টার হরতাল ডেকেছে 20 দলীয় জোট। টানা অবরোধে বছরের শুরুতেই সংকটে শিক্ষা ব্যবস্থায়, এসএসসি পরীক্ষা নিয়ে অভিভাবকদের উদ্বেগ। অবরোধে রাজধানী সচল থাকলেও দেশের কয়েকটি স্থানে সহিংসতা, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা বিএনপির। সন্ত্রাস মোকাবেলায় রাজধানী সহ সারা দেশে প্রতিরোধ কমিটি গঠন করবে 14 দল। নাশকতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। এবং ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ না দেখে ছাত্রদের গণমুখী রাজনীতি করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি। বিডিবিএল সংবাদ শিরোনাম শুনছিলেন। অগ্রণী ব্যাংক লিমিটেড, দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এবারে পুরো সংবাদ। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাত 8:30টার দিকে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে গুলশান 2 নম্বর গোলচত্বরের কাছে রিয়াজ রহমানের গাড়িতে প্রথমে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপরই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় রিয়াজ রহমানের পা ও কোমরের নিচে গুলি লাগে। চিকিৎসকরা জানান তার প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। এদিকে এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর 6টা থেকে সারা দেশে 24 ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। অন্যদিকে প্রবীণ এই কূটনীতিকের উপর গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের উচ্চ মহলের উস্কানিমূলক বক্তব্যের পর রিয়াজ রহমানের উপর এই হামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে শেষ রক্ষা হবে না। বিবৃতিতে অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন বেগম জিয়া। আজকেও তো যে ঘটনা ঘটছে হতে পারে আর কি, যে তাদেরকে এখনো ধরা যায় নাই, কিন্তু তাদের কে বুদ্ধি দিচ্ছে, কে তাদের বোমা সরবরাহ করেছে, এটা বের করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হোক, তাদের গ্রেফতার করা হোক। প্রকাশ্যে যারা হুমকি দিচ্ছে বুকে গুলি করার, প্রকাশ্যে যারা হুমকি দিচ্ছে আমাদের বিরোধী দলের তাদেরকে আঘাত করার, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। রিয়াজ রহমানের মতো এরকম একজন শান্তিপ্রিয় মানুষ যে কোনোদিন কোনো মিটিং মিছিলে যাওয়া যায়, সেই মানুষটাকে এইভাবে গুলি করতে হবে? কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি আমরা? কোথায় নিয়ে যাচ্ছি আমরা দেশটা? রাজনৈতিক অস্থিতিশীলতা ও টানা অবরোধের কারণে বছরের শুরুতেই সংকটের মুখে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। এই অবস্থার মধ্যে শিক্ষার্থী ভর্তি, ক্লাস এবং বছরের শিক্ষাপঞ্জি তৈরি নিয়ে বিপাকে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সেই সাথে বাড়ছে আগামী মাসে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা ব্যাহত হওয়ার শঙ্কাও। আর অবরোধের মধ্যেই চলছে ইংলিশ মাধ্যমের ও এবং এ লেভেলের পরীক্ষা। এসব বিষয় বিবেচনায় রেখে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। হুমায়ুন চিশতির রিপোর্ট। বছরের শুরুতে এ সময় নতুন বই নিয়ে নতুন ক্লাসে পড়ার অন্যরকম এক রোমাঞ্চ থাকে শিক্ষার্থীদের মধ্যে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যস্ত থাকে নতুন শিক্ষার্থী ভর্তি ও বছরের শিক্ষাপঞ্জি তৈরি করা নিয়ে। তবে টানা অবরোধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য সংকটের মুখে পড়েছে ভর্তি কার্যক্রম। অভিভাবকরাও বাধ্য হচ্ছেন এমন পরিস্থিতির মধ্যেই সন্তানদের স্কুলে ভর্তি করাতে। রাজধানীর অধিকাংশ স্কুল খোলা থাকলেও অবরোধের আতঙ্ক নিয়েই ক্লাসে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। বাচ্চারা তো নতুন নতুন ভর্তি হচ্ছে, বাচ্চারাও থাকতে যাচ্ছে না বাসায়, মানে ওই স্কুলে আসতে যাচ্ছে কি। বাচ্চাকে তো 1 বছর বসায় রাখা যাবে না, বাচ্চাকে পড়াতে হবে, আসতে হবে। 6 মাস পরে যদি দেশের অবস্থা ভালো হয় তখন তো আর আমাদের বাচ্চা পড়তে নেবে না, আমরা আসতে বাধ্য। লেখাপড়াটা বাচ্চারা করতে পারে সেই সুযোগটা যেন তারা দেয়, তাদের সমস্যা তাদের কাছে, আমাদেরটা সমাধানটা করে দেখ। শিক্ষকরা মনে করছেন এই মুহূর্তে রাজনৈতিক কর্মসূচির কারণে বছরের শুরুতেই শিক্ষা কার্যক্রমে যে বাধা পড়ছে তা পুষিয়ে নিতে অনেক সময় লেগে যাবে। বিদ্যালয় চলাকালীনও কিন্তু আমার একটা ভয় থেকে যায় যে কোথায় কি হয়। এই যে উৎকণ্ঠা, উদ্বেগ, অনিশ্চয়তা, এটা তো আসলেই খুব
হতাশার বিষয়। বছরের শেষে যখন হয়েছে তখন আমরা কোনোভাবে বছরটা শেষ করতে চেষ্টা করেছি, শেষ হয়ে গেল, কিন্তু বছরের শুরুতেই এটা কষ্টদায়ক বিষয় হয়ে গেছে আসলে। এদিকে এমন অস্থিরতার মধ্যেই শুরু হয়েছে ইংলিশ মাধ্যমের ও এবং এ লেভেলের পরীক্ষা। আন্তর্জাতিকভাবে এসব পরীক্ষা নিয়ন্ত্রিত হয় বলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আনার সুযোগ নেই পরীক্ষার রুটিনে। এ সময় রাজনৈতিক দলগুলোর এমন আচরণে ক্ষুব্ধ অভিভাবকরা। সিএনজিতে করে আসে, মানে অনেক ভয় থাকে না একটা, যে বাচ্চার কখন কি হয়ে যাবে। বাচ্চাকে নিয়ে আসলাম, এই হরতাল অবরোধের মধ্যে দিয়ে কখন কোথায় কি ঘটে যায় একটা শঙ্কিত ভাবে আসছি। আবার যাওয়ার সময় কি হবে। অন্যান্য সময় তো সন্ধ্যার দিকে পরীক্ষা হয়, রাতের বেলা পরীক্ষা হয়, সেক্ষেত্রে অনেক ভোগান্তি হয়। এইবার এই বছর দেখলাম বেঁচে গেলাম যে রাতের বেলা পরীক্ষা হচ্ছে না। সামনে এসএসসি পরীক্ষার সময়ও যদি এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকে তাহলে তা শিক্ষার্থীদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে বলে আশঙ্কা করছেন সবাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে টানা ৮ম দিনের অবরোধে খুব একটা প্রভাব পড়েনি রাজধানীতে, তবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতা ঘটেছে। অবরোধের মধ্যে বিএনপি ও যুবদলের ডাকে হরতাল হয়েছে কয়েকটি জেলায়। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। অবরোধ শুরুর দিন থেকে রাজধানীর জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাস্তায় দেখা যায়নি ২০ দলীয় জোটের নেতাকর্মীদের। তবে অবরোধের সমর্থনে ঢাকার বাইরে ঘটছে কিছুটা সহিংসতা। বগুড়ার ধুনটে সকালে একটি সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপি জামায়াতের ১৭ জন সহ ৪১ জনকে আটক করে পুলিশ। নোয়াখালীতে হরতাল চলাকালে পিকেটারদের ইটের আঘাতে মারা গেছেন এক সিএনজি চালক। সোমবার রাতে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় মরি ভর্তি পিকআপে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। একই সময় মুক্তিগঞ্জ এলাকায় ৩টি ট্রাক, কয়েকটি সিএনজি অটোরিকশা ও চরমামিতায় ২টি ট্রাকে ভাঙচুর চালায় তারা। ভোরে রায়পুর সড়কে একটি পিকআপে আগুন এবং মিয়ার রাস্তার মাথায় ঝটিকা মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। হরতালে কিছুটা নাশকতা হয়েছে চুয়াডাঙ্গাতেও। গতরাতে একটি ট্রাকে পেট্রোল বোমা মারে পিকেটাররা। ভোরে ২টি নৈশ কোচ ও একটি ট্রাকে ভাঙচুর চালায় তারা। সেখান থেকে বিএনপির ২ কর্মীকে আটক করে পুলিশ। নাশকতার আশঙ্কায় ময়মনসিংহ থেকে বিএনপি জামায়াতের ১৪ নেতাকর্মী ও খুলনা থেকে ৩৫ জনকে আটক করেছে পুলিশ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাছে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মারে অবরোধ সমর্থকরা। বাসটিতে আগুন লেগে সুপারভাইজার সহ আহত হন অন্তত ৫ জন। ঝালকাঠি সদর থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থকরা। হরতালের সমর্থনে সুনামগঞ্জের বেদগঞ্জ সড়কে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করে যুবদল কর্মীরা। শহরের হাসননগরে বিক্ষোভ মিছিল করে জামায়াত সমর্থকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা। গুলশান কার্যালয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের নেতৃত্বে সাংবাদিকদের প্রতিনিধি দল দেখা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে। পরে তারা জানান বেগম জিয়া সুস্থ আছেন। এর আগে খালেদা জিয়ার সাথে দেখা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী। তিনি খালেদা জিয়ার বরাত দিয়ে জানান, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। উনি সুস্থ আছেন, ভালো আছেন। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন আমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। উনি সুস্থ আছেন, ভালো আছেন। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং উনি নিজেও দেশবাসীর জন্য দোয়া করছেন। যতক্ষণ পর্যন্ত এই ৭ দফা দাবি, এই গণতন্ত্র পুনরুদ্ধার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলতে থাকবে। এর জন্য শুধু আপনাদের জনগণ সবাই সহযোগিতা নিচ্ছেন। বিএনপি জামাতের সন্ত্রাস মোকাবেলায় ঢাকা সহ সারা দেশে নাশকতা প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ১৪ দলীয় জোট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস.টি. ইমাম বলেছেন, সংলাপ চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত।
বিএনপির অবরোধ ও মানুষ পুড়িয়ে হত্যাকাণ্ড কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে জরুরি বৈঠক করেন 14 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে ঢাকা সহ সারা দেশের নেতা কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এ বৈঠক থেকে। পাড়া মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয় বলে জানান মোহাম্মদ নাসিম। ঢাকা শহরের পাড়া মহল্লায় আমরা মিটিং করবো, 14 দলের মিটিং করবো। আওয়ামী লীগ নেতৃত্বে আমরা সব জায়গায় বলবো 14 দলের কমিটি করার জন্য। যারা গ্রামে গঞ্জে শহরে বলবো সব জায়গায় কমিটি করবে, সেই কমিটির মাধ্যমে এই সমস্ত সন্ত্রাস ধরিয়ে দেওয়া হবে, চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করা হবে। বিএনপির সাথে আর কোনো আলোচনা বা সমঝোতা নয়, প্রশাসনিক ও রাজনৈতিকভাবে তাদের নৈরাজ্য দমন করা হবে বলেও জানান 14 দল নেতারা। বিএনপি যদি তার রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চায় তাহলে আগামী নির্বাচন, আমি বলবো না 2019-2018, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি জঙ্গিবাদী দলে পরিণত হয়েছে এবং এর ধারাবাহিকতা আছে। 15 আগস্ট, 3রা নভেম্বর, 21 আগস্ট। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্রের অগ্রযাত্রা ও সাফল্যের 1 বছর শীর্ষক আওয়ামী লীগের সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস.টি. ইমাম বলেন, সংলাপ চাইলে বিএনপিকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়তে হবে। কোনো ক্রমে আততায়ীর সাথে, দুষ্কৃতিকারীর সাথে আলোচনা হতে পারে না। বিএনপিকে তাহলে অবশ্যই আগে সর্বপ্রথম বলতে হবে যে না, আমরা সমস্ত রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমরা লিখে দিচ্ছি, আর সন্ত্রাসী কর্মকাণ্ড করব না। সেমিনারে বক্তারা বলেন, গত 1 বছরে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে এবং সব বাধা পেরিয়ে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে গেছে। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। চোরাগুপ্তা হামলা চালিয়ে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রাজধানীর শাহবাগে ট্রাফিক সচেতনতা কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি একথা জানান। বিএনপি সমাবেশের অনুমতি চাইলে নিরাপত্তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। মাহমুদুর রহমানের রিপোর্ট। বিএনপি নেতৃত্বাধীন 20 দলের টানা অবরোধে নগর জীবনে তেমন কোনো প্রভাব না পড়লেও বিচ্ছিন্নভাবে চলছে চোরাগুপ্তা হামলা। অজানা আতঙ্ক নেই, প্রতিদিন ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজপথ অলিগলিতে সতর্ক অবস্থান নিল, তাদের চোখ ফাঁকি দিয়ে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করে নাশকতার সৃষ্টি করছে অবরোধকারীরা। আমরা সকলে মিলে ডিএমপি কমিশনার জানান, চোরাগুপ্তা হামলা চালিয়ে যারা ভয়ভীতি ও জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন তাদের আইনের আওতায় আনা হবে। যারা এই ধরনের নাশকতার সাথে যুক্ত, সে যেই হোক, যে পজিশনের হোক, ধর্ম, বর্ণ, লিঙ্গ সব নির্বিশেষে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো এটা বেগবান করব। যেই হোক না কেন, যারা নাশকতা করে জনজীবন দুর্ভোগ আনবে, জননিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের বিরুদ্ধে দেশের পরিচালিত আইন মোতাবেক আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। রাজধানীতে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কেউ সভা সমাবেশ করতে চায়, আমরা এটি তদন্ত করে দেখব, অনুসন্ধান করে দেখব। যদি জননিরাপত্তা বিঘ্নিত না হয় তাহলে কোনো নির্দিষ্ট দল নয়, যে কোনো ব্যক্তি, এদেশের যে কোনো মানুষ সভা সমাবেশ করতে পারে। কিন্তু যদি সাধারণ জনতার নিরাপত্তা বিঘ্নিতর আশঙ্কা থাকে, আইনশৃঙ্খলা বিঘ্নিতর আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আমরা কাউকে সেই ঝুঁকিপূর্ণভাবে সমাবেশ করতে অনুমতি দিতে পারি না, জননিরাপত্তার স্বার্থে, নগরবাসীর নিরাপত্তার স্বার্থে। এর আগে পুলিশ কমিশনার নগরীর শাহবাগ এলাকায় ট্রাফিক দক্ষিণ বিভাগ আয়োজিত ট্রাফিক সচেতনতা কর্মসূচিতে অংশ নেন। এই সময় তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ না দেখে আদর্শিক ও গণমুখী রাজনীতি করতে ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 49তম সমাবর্তনে তিনি এ আহ্বান জানান। এ সময় স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং এমফিল ডিগ্রিধারীদের মধ্যে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সমাবর্তনে বক্তব্য রাখেন বিশ্ব মেধাস্বত্ব সংস্থার মহাপরিচালক অধ্যাপক ফ্রান্সিস ক্যারি। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। এই উচ্ছ্বাস, আনন্দ এতদিনের পরিচিত ক্যাম্পাসকে পেছনে ফেলে নতুন কর্মক্ষেত্রে প্রবেশে মানসিক শক্তি অর্জনের বহিঃপ্রকাশ।